হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন-বিozone। আজকে এই ভিডিওতে আমি তোমাদের ডিএনএ আরএনএ এর গঠন, এর টাইপস, ডিএনএ প্যাকেজিং এবং ডিএনএ কেন জেনেটিক বস্তু হিসেবে কাজ করে সেই বিষয়ে পড়াবো। তো চলো দেখা যাক আজকের ভিডিও। প্রথম হচ্ছে ডিএনএ কেন আমরা জেনেটিক বস্তু বলবো। কারণ জেনেটিক বস্তু হিসেবে আমরা জানি কি ডিএনএ অথবা আরএনএ, তবে 99% ক্ষেত্রে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু। কিছু ভাইরাসের ক্ষেত্রে, প্ল্যান্ট ভাইরাস, কিছু অ্যানিমাল ভাইরাস যেমন করোনা ভাইরাস বা যেমন ধরো এইচআইভি ভাইরাস, এদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। তো ডিএনএ যে জিনগত বস্তু সেটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রথম কথা দেখবো কেন ডিএনএকে জেনেটিক বস্তু হিসেবে আমরা বলছি। প্রথম দেখো, ডিএনএ ইউনিভার্সালিটি মানে সর্বজনীনতা। গোটা পৃথিবীতে যত জীব রয়েছে বেশিরভাগ জীবের ক্ষেত্রে কিন্তু ডিএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করছে। ওকে, 95 to 99% জীবের ক্ষেত্রে কিন্তু ডিএনএ জিনগত বস্তু। তো এটা একটা প্রমাণ যে ডিএনএকে জিনগত বস্তু বলা যাবে। দ্বিতীয় হচ্ছে ভ্যারিয়েবিলিটি। ভ্যারিয়েবিলিটি মানে তার মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, ডিএনএ সমস্ত জীবের ক্ষেত্রে মাত্র নাইট্রোজেন বেস অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন দ্বারাই তৈরি। এবং এই চারটে ডিএনএ দ্বারা, চারটে নাইট্রোজেন বেস দ্বারাই প্রত্যেকটা আলাদা আলাদা জীবে আলাদা আলাদাভাবে প্রোটিন তৈরি করছে এই ডিএনএ। এই যে ভ্যারিয়েবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে কি অটো ক্যাটালাইটিক প্রপার্টি। অটো ক্যাটালাইটিক মানে হচ্ছে আমরা রেপ্লিকেশনের কথা শুনেছি, প্রতিলিপিকরণ। তো রেপ্লিকেশনের সময় কি হচ্ছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হয় অটো ক্যাটালাইটিক, অর্থাৎ নিজেকে ভেঙে আবার নিজেই তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অটো ক্যাটালাইটিক। কিন্তু ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হচ্ছে এবং এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হয় হেটারো ক্যাটালাইটিক। এটুকু বলা হচ্ছে হেটারো ক্যাটালাইটিক এবং এটা হচ্ছে কি অটো ক্যাটালাইটিক প্রপার্টি বলা হচ্ছে কি। তারপর হচ্ছে মিউটেশন। ডিএনএর মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে? মিউটেশন মানে হচ্ছে নাইট্রোজেন বেসের যে সজ্জাক্রম, সেই সজ্জাক্রমের পরিবর্তনকে বলা হয় মিউটেশন। এই মিউটেশন কেন ইম্পর্টেন্ট? কারণ পরিবর্তনশীল পরিবেশে জীবকে অভিযোজিত করে বেঁচে থাকার জন্য কি মিউটেশনের দরকার। আবার নতুন বিবর্তনের মাধ্যমে, অভিযোজনের মাধ্যমে নতুন প্রজাতি, নতুন জীব তৈরি, নিউ স্পিসিয়েশন হওয়া, এটা কিন্তু এই মিউটেশনের দ্বারাই ঘটে থাকে। কোয়ান্টিটি অফ ডিএনএ আমরা যদি দেখতে পাই, তো প্রত্যেকটা কোষ, ডিপ্লয়েড কোষের মধ্যে ডিএনএর সংখ্যা একই থাকে 2n, এবং গ্যামেটের ক্ষেত্রে ডিএনএর সংখ্যা হ্যাপ্লয়েড থাকে, অর্থাৎ এটা সব উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে সমান। আর্টিফিশিয়াল জিন সিনথেসিস, এবং ডিএনএকে আবার ল্যাবরেটরিতে তৈরিও করা যায়, সিনথেটিক পদ্ধতিতে তৈরি করা যায়। এর জন্য বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে, যেমন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর একটা টেকনিকের নাম, এবং এটি প্রথম তৈরি করেছিল হরগোবিন্দ খোরানা। এটা কত 77টা নিউক্লিওটাইড যুক্ত একটা ডিএনএ সে তৈরি করতে সক্ষম হয়েছিল। তো এই সমস্ত যে প্রপার্টিগুলো থাকছে, এগুলো হচ্ছে একটা জিনিসকে, একটা ডিএনএকে জিনগত বস্তু হিসেবে তুলে ধরার একটা অন্যতম কারণ। এগুলো কী কী তাহলে? একটা হচ্ছে সর্বজনিত বা ইউনিভার্সালিটি, একটা ভ্যারিয়েবিলিটি বা বৈচিত্র্যপূর্ণ, অটো ক্যাটালাইটিক মানে নিজেকে নিজে ভেঙে তৈরি করার ক্ষমতা, এবং হেটারোক্যাটালাইটিক মানে নিজে থেকে আবার প্রোটিন তৈরি করার ক্ষমতা। মিউটেশন হওয়ার ক্ষমতা রয়েছে। এর কোয়ান্টিটি অফ ডিএনএ সব ক্ষেত্রে একই রকম হয়, এবং আর্টিফিশিয়াল ডিএনএকে ল্যাবরেটরিতে তৈরি আমরা করতে পারি। নেক্সট হচ্ছে এই যে ডিএনএ জিনগত বস্তু বা ডিএনএকে জেনেটিক ম্যাটেরিয়াল বলছি, এটা বলার জন্য গ্রিফিথ 1928 খ্রিস্টাব্দে একটা পরীক্ষা করেছিল। পরীক্ষা করার জন্য সে কি করেছিল, পরীক্ষাটা আমরা ভালো করে বুঝি, তারপরে এক করবো। প্রথমে হচ্ছে কি, যখন ফ্রেডরিক গ্রিফিথ সে কি করলো, 1928 খ্রিস্টাব্দে একটা পরীক্ষা করলো। সেই পরীক্ষায় কি করলো, ডিপ্লোকক্কাস নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া নিল। এই ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেন পাওয়া যায়, একটা হচ্ছে কি রাফ স্ট্রেন এবং একটা হচ্ছে স্মুথ স্ট্রেন।
এর স্মুথ স্ট্রেন আর রাফ স্ট্রেনের মানে হচ্ছে এরকম যে ধরুন এটা যদি ব্যাকটেরিয়া হয়, তো ব্যাকটেরিয়া চারিদিকে কি থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে, বাইরের দিকে সেল ওয়াল, কোষ প্রাচীর থাকে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকছে, বাইরের দিকে কি থাকছে, ক্যাপসুলের একটা আবরণ থাকছে। ক্যাপসুলটা কি দিয়ে তৈরি, লিপোপলিস্যাকারাইড দ্বারা তৈরি থাকে। তো এটাকে বলা হচ্ছে কি স্মুথ স্ট্রেন, এটাকে বলা হচ্ছে রাফ স্ট্রেন। যেহেতু এর লিপোপলিস্যাকারাইডের কোনো আবরণ থাকে না, তাই একে রাফ স্ট্রেন বলা হয়। মানে এই ব্যাকটেরিয়া থেকে পাওয়া যে স্ট্রেন সেটাকে বলা হচ্ছে রাফ স্ট্রেন। আর এখানে স্মুথের ক্ষেত্রে ক্যাপসুল থাকছে, লিপোপলিস্যাকারাইডের একটা আবরণ থাকছে, এবং এই ক্যাপসুল আবরণটা হচ্ছে কি নিউমোনিয়া রোগ তৈরির জন্য দায়ী। নিউমোনিয়া হচ্ছে একটা লাংসের বা ফুসফুসের ডিজিজ, যার ফলে কি হচ্ছে, নিউমোনিয়াতে জল জমা, লাংসের মধ্যে জল জমে যায়, যার ফলে শ্বাসকষ্টে মানুষ মারা যায়। তো এই নিউমোনিয়া কার দ্বারা হচ্ছে, স্মুথ স্ট্রেনের দ্বারা হচ্ছে। এবার এর জন্য কি করেছে সে R2, এই স্ট্রেনটার নাম দেয় R2 এবং এই স্ট্রেনটার নাম দেয় S3। এই স্ট্রেনটাকে বলা হয় নন ভিরুলেন্ট, মানে এটা ক্ষতিকারক দিক নেই, এটা নিউমোনিয়া রোগ তৈরি করে না, কিন্তু এটাকে বলা হয় ভিরুলেন্ট, অর্থাৎ এটা নিউমোনিয়া রোগ তৈরি করে। এবার ওরা কি করলো, ফ্রেডরিক গ্রিফিথ প্রথমে R2 স্ট্রেনটাকে নেওয়া হলো এবং এই R2 স্ট্রেনকে ইনজেক্ট করা হলো কথা মাইসের মধ্যে। মাইস যখন করা হলো, দেখা গেল মাইস লাইভ, অর্থাৎ মাইসটা বেঁচে আছে, মারা যায়নি। আবার S3 স্ট্রেনটাকে যখন ইনজেক্ট করা হলো, তখন দেখা যাচ্ছে যে মাইসটা ডাই হয়ে গেছে, মারা গেছে। মানে কি S3 স্ট্রেন তাহলে কি হচ্ছে, রোগ তৈরি করছে, এবং রোগ তৈরি করার জন্য সে প্রাণীটা মারা গেল। এবার কি করলো সে, হিট কিল্ড মানে এটাকে হাই টেম্পারেচার দেওয়ার ফলে S3 দেওয়া হলো, ইনজেক্ট করা হলো মাইসকে, দেখা গেলো মাইসটা ডু নট ডাই, মাইসটা মারা যায়নি, মানে কি জীবিত আছে। এর কারণটা কি হচ্ছে, যখন S3 ছিল তখন সেটা হচ্ছে কি ভিরুলেন্ট স্টেজে ছিল, অর্থাৎ সেসব বিষাক্ত সে নিউমোনিয়া রোগ তৈরি করেছে। কিন্তু যখন ওকে আমি হিট দিয়ে নষ্ট করে দিয়েছি, বেশি হিট দিয়েছি, কারণ এই লিপোপলিস্যাকারাইডের ক্যাপসুলের আবরণটা নষ্ট হয়ে গেছে, যার ফলে ওর ভিরুলেন্ট ক্যাপাসিটি বা রোগ তৈরি করার ক্ষমতা লোপ পেয়েছে, যেন দুটা মারা যায়নি। এবার করা কি হলো, হিট কিল্ড S3 এর সঙ্গে কি করা হলো, R2 স্ট্রেনটাকে দেওয়া হলো, তারপরে সেটাকে ইনজেক্ট করা হলো। তাহলে দেখা যাচ্ছে যে মাইসটা ডাই হয়ে যাচ্ছে। মানে এখানে একটা ভাবার জিনিস আছে, যখন হিট কিল S3 দিলাম আমি শুধুমাত্র, তখন কিন্তু মরলো না, আবার S3 দিচ্ছি তো মরে যাচ্ছে। তো হিট কিল S3 সঙ্গে R2 মিক্স করছি আমি, দেখা গেল এই দুটো মারা যাচ্ছে। মানে তাহলে ডেফিনেটলি একটা ব্যাপার আছে যে এই জিনিসটাতে এমন কোনো মেটেরিয়াল আছে, যে মেটেরিয়ালটা তোমার এতে থাকা অবস্থায় নিষ্ক্রিয় অবস্থায় আছে, কিন্তু এটা যখন এখান থেকে তোমার এখানে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, সেই জিনিস সক্রিয় হয়ে যাচ্ছে, এবং সক্রিয় হওয়ার ফলে দুটো মারা যাচ্ছে। কিন্তু কোন জিনিসটা এখান থেকে এখানে যাচ্ছে, যার ফলে সেটা R2কে ভিরুলেন্ট করে দিচ্ছে, সেটা বলতে পারেনি গ্রিফিথ। ওকে, তো এই পরীক্ষাটা এরকমভাবে করেছে ও, এখানে দেখো R2 স্ট্রেন নিয়েছে, S3 স্ট্রেন নিয়েছে, এই লিভিং স্ট্রেন S স্ট্রেন, এটা ভিরুলেন্ট বলে ইনজেক্ট যখন করেছে মাইসকে, তো মাইসটা মারা গেছে। আবার দেখো R স্ট্রেন নন ভিরুলেন্ট, মাইসটাও কোনো ক্ষতি হয়নি। এবার এই হিট কিল করা, এই যে আগুন দেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে, তাই নষ্ট হয়ে যাওয়ার পর যখন S স্ট্রেনটাকে দেওয়া হচ্ছে, মাউসটা লাইভ বেঁচে আছে। কিন্তু যখন R2 আর S3কে মিক্স করা হচ্ছে, মাউসটা মারা যাচ্ছে। মানে কি এখানে কি S স্ট্রেন দিয়ে কোনো একটা জিনিস R2তে যাচ্ছে, বা কোনো একটা জিনিস গিয়ে R2কে তো কী করছে, পয়জনাস করে দিচ্ছে। এবার সেই জিনিসটা কি, সেটা কিন্তু গ্রিফিথ বলতে পারেনি। এরপরে 1944-এ অ্যাভেরি ম্যাকার্টি অ্যান্ড ম্যাকলিওড, এই তিনজন বিজ্ঞানী মিলে একটা পরীক্ষা করে। সেই পরীক্ষাটা কি চলো বোঝা যাক। বলছে যে তারা কি করলো, অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাকার্টি এই তিনজন মিলে 1944 খ্রিস্টাব্দে একটা এনজাইম টেস্ট করলো। কি করলো, এনজাইম টেস্ট। এই এনজাইম টেস্টটা কি হলো, আমাদের দেখা যায় আমরা কি লাস্টে কি নিয়েছিলাম, হিট কিল্ড S3 প্লাস R2 এটা নিয়েছি। তো
এবার এর সঙ্গে আমি 3টে জিনিস মিক্সড করব, তারপর ইনজেক্ট করব মাইসকে। ফার্স্ট আমি নিচ্ছি, এখানে দিলাম কি প্রোটিয়েজ। প্রোটিয়েজকে একটা উৎসেচক যেটা যদি প্রোটিনকে নষ্ট করে দিবে। এরপরে এর সঙ্গে যখন প্রোটিন মিক্স করছি, তারপরে এটাকে ইনজেক্ট করছি মাইসে, আমি ইনজেক্ট মাইস করছি, দেখা গেল মাইসটা ডাই হয়ে গেল, মাইস ডাই। এরপরে এই জিনিসটার সঙ্গে আমি দিচ্ছি আরএনএজ মানে যেটা আরএনএকে নষ্ট করে, আরএনএকে ধ্বংস করে। তখন দিচ্ছে ইনজেক্ট মাইস করলে দেখা গেল মাইসটা ডাই হচ্ছে। ওকে, আবার এর সঙ্গে যদি ডিএনএস দেওয়া হয়, ডিএনএস দেওয়া হয়, এস মানে উৎসেচক আছে এটা, ডিএনএস, তাহলে ডিএনএকে নষ্ট করবে, তাহলে কি হয়, তারপর ইনজেক্ট মাইস করা হয়, মাইস ডু নট ডাই। দেখো, তাহলে এর মানে কি হলো, যে S3 স্ট্রেনের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা R2-র মধ্যে ট্রান্সফার হচ্ছে এবং R2-কে ভিরুলেন্ট করে দিচ্ছে। যদি সেটা প্রোটিন হতো, তার প্রোটিনে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রোটিন নষ্ট হয়ে যেত, এবং নষ্ট হওয়ার ফলে যখন এরপরে এই সলিউশনটাকে যখন মিক্স করতাম বা ইনজেক্ট করলাম মাইসের মধ্যে, তো মাইসটা অবশ্যই মারা যেত, মাইসটা মারা যেত না, যেহেতু প্রোটিন নষ্ট হয়ে গেছে, সুতরাং অবশ্যই জিনিসটা প্রোটিন না। তারপর কি আরএনএ, যদি আরএনএ হতো তাহলে আরএনএ দেওয়ার সঙ্গে সঙ্গে আরএনএ নষ্ট হয়ে যেত, বা আরএনএ নষ্ট হলে ইঁদুরটা মরতো না, সুতরাং আরএনএও না। তবে এক্ষেত্রে আসছে কি ডিএনএ। তো যেহেতু এখানে ডিএনএ জেনেটিক মেটেরিয়ালটাকে, এই জেনেটিক মেটেরিয়ালটা হচ্ছে তোমার ডিএনএ, তাই যখন আমি ডিএনএ ইউজ করেছি তখন এই ডিএনএটা কি হচ্ছে, নষ্ট হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, ইনজেক্ট করার পরে মাইসটা মরছে না। তাহলে এখানে কি প্রুভ হলো, যে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু, যে একটা দেহ থেকে অন্য দেহতে ট্রান্সফার হয়। হলো, এই হয়ে গেল তোমার এই অ্যাভারি ম্যাকলিওড ম্যাকার্টির পরীক্ষায় যেখানে করেছে ওরা লিপিড এবং সুগার একটা সলিউশন নিয়েছে, সলিউশনে কি দিয়েছে, হিট কিল H3 দিয়ে দিয়েছে। হিট কিল কেন, কারণ এখানে হিট দেওয়া হয়েছে। এরপরে কি করা হচ্ছে, ওর সঙ্গে কি দেওয়া হয়েছে, এর সঙ্গে R2 স্ট্রেনটাও মিক্স করা হয়েছে। করার পরে যদি আমরা প্রোটিন দিচ্ছি, যদি প্রোটিনেজ দিচ্ছি আমরা, যদি প্রোটিন নষ্ট করে দিবে, মাইসকে ইনজেক্ট করার ফলে করা হচ্ছে, দেখা গেলো তারপরে আর সেল দেওয়া হচ্ছে। তো যদি প্রোটিন হয় তাহলে এটাকে ইনজেক্ট করলে মাইস মরবে না, যদি আরএনএ হয় তাহলে মাইস মরবে না। কিন্তু এখানে ডিএনএ থাকে, যদি জিনগত বস্তু ডিএনএ হয় তাহলে মাইস মরবে না। কিন্তু দেখা গেলো এই দুটোর ক্ষেত্রে মরে যাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে মরছে না। কেন মরছে না, কারণ এই ট্রান্সফার মেটেরিয়ালটা হচ্ছে কি ডিএনএ, যার ফলে এই ডিএনএস দেওয়ার পর নষ্ট হয়ে যাচ্ছে বলে আমাদের ইঁদুরটা মারা যায় না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হার্সে এবং চেজ এক্সপেরিমেন্ট, এটাকে আরো অথেন্টিক এক্সপেরিমেন্ট করেছিল কে, হার্সে এবং চেজ। সে কি করলো, রেডিও লেভেল ভাবে পরীক্ষা করলো। কিভাবে পরীক্ষা করলো দেখো, সে প্রথমে দুটো পরীক্ষা করলো, একটা কালচার মিডিয়াম নিল, এই কালচার মিডিয়ামের মধ্যে সে কি করলো, এটা করে দেখাই। প্রথমে একটা কালচার মিডিয়াম নেওয়া হলো, এই কালচার মিডিয়ামে কি করে দুটো, এই কালচার মিডিয়াম আর একটা কালচার মিডিয়াম। এবার এই কালচার মিডিয়ামে কি করলো, ও ইকোলাই ব্যাকটেরিওফেজকে কাল্টিভেট করলো, ফেজ কাল্টিভেট করলো। এবার এই কালচার মিডিয়ামে কি রয়েছে, S35 রয়েছে রেডিও আইসোটোপ, এখানে রয়েছে P32 ফসফেট রয়েছে। এবার দেখো বলছে কি ব্যাকটেরিওফেজটা এখানে কাল্টিভেট হলো, সেই ব্যাকটেরিওফেজটা কি ডিএনএ রয়েছে, তাহলে এটা কি হচ্ছে S35 কন্টেনিং। এবং এখানে যে ব্যাকটেরিওফেজটা কাল্টিভেট হলো, তাহলে এটা কি হচ্ছে, এটা P32 কন্টেনিং। তোমরা জানো যে সেল ওয়াল মানে এই যে বাইরের দিকে আবরণ, এটা কি দিয়ে তৈরি, ক্যাপসোমিয়ার দিয়ে তৈরি, ক্যাপসোমিয়ার। এই ক্যাপসোমিয়ারকে বলা হয় কি, অনেকগুলো ক্যাপসোমিয়ারকে একসঙ্গে বলা হচ্ছে ক্যাপসিড। তাহলে সালফার হচ্ছে কি, সালফার হচ্ছে ক্যাপসিডের উপাদান। ক্লিয়ার। এবার হচ্ছে ফসফরাস হচ্ছে কি, এই যে ডিএনএ রয়েছে, ডিএনএ বস্তুটা রয়েছে, এই ডিএনএ বস্তুটার উপাদান হচ্ছে ফসফেট। কারণ ফসফরাসটা বন্ডের মাধ্যমে দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এবার কি করা হলো, দুটো ব্যাকটেরিয়া নেওয়া হলো, দুটো ইকোলাই ব্যাকটেরিয়া নেওয়া হচ্ছে। ব্যাকটেরিয়া হবে তাকে ব্যাকটেরিওফাজ দ্বারা ইনফেক্ট করা হলো।
ব্যাকটেরিওফাজ দ্বারা ইনফেক্ট করা হলো। এবার দেখা যাচ্ছে যে ইনফেক্ট করার পর যখন আমরা একটা সলিউশন সেন্ট্রিফিউশন টিউব পেলাম, আমরা সেন্ট্রিফিউশন টিউবে দেখতে পাওয়া যাচ্ছে কি হয়, নিচের জিনিসটাকে কি বলা হয়, পিলেট বলা হয়। মানে এখানে কি হয়, সবচেয়ে ভারী ভারী জিনিসগুলো জমা হবে, পিলেট বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে হালকা জিনিসগুলো জমা হবে উপরের দিকে, এটাকে বলা হয় সুপারনেট্যান্ট। সুপারনেট্যান্ট সুপারনেট্যান্ট তো এবার এক্ষেত্রে কি হলো, ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো এই যে এর যে সুপারনেট্যান্ট লিকুইড অংশটাকে বলা হচ্ছে। তো এখানে কি পাওয়া যাচ্ছে, যে পিলেট অংশ মানে কি ভারী জিনিস পড়েছে, সুপারনেট্যান্টের মধ্যে এখানে কিন্তু সুপারনেট্যান্ট এখানে ডিএনএ, আরএনএ বা প্রোটিন, এই জিনিসগুলো এখানে থাকবে উপরের দিকে। তো এই সুপারনেট্যান্ট অংশ কি হচ্ছে, এখানে কোনো রেডিও আইসোটোপ পাচ্ছে না। কিন্তু যখন এখানে দেখা হচ্ছে, তখন এই অংশটা কি হচ্ছে, এই অংশটা তোমার রেডিও আইসোটোপ পাওয়া যাচ্ছে, P32 এখানে পাওয়া যাচ্ছে। মানে এই ফসফেট কিসের জন্য লাগছে, ডিএনএ তৈরি হওয়ার সময় যে ফসফোরাইসটার বন্ড লাগছে, এখানে ফসফেট ব্যবহার হয়। ফসফেট কিন্তু কোষ প্রাচীরে ব্যবহার হয় না, ফসফেট ব্যবহার হয় কোথায়, ব্যবহার হয় তোমার ফসফেট ডিএনএ তৈরি করতে। তো এই যে ব্যাকটেরিয়াটা এখানে কি হয়ে ডিএনএকে ট্রান্সফার করেছে এবং এই ডিএনএটা এর মধ্যে তোমার ভেসে উঠেছে। এটাই হাসে মুছে পরীক্ষা করেছিল। চলো দেখা যাক আবার। এই যেখানে দেখো, এখানে প্রোটিন কোড রেডিও লেভেলড এবং প্রোটিন ফেজ ডিএনএ রেডিও লেভেল। মানে কি, এই যে প্রোটিন কোড বাইরে দিয়ে ক্যাপসিডের যে আবরণ রয়েছে, ক্যাপসিডের আবরণ, এই ক্যাপসিডের আবরণটা কি রয়েছে, S35 রয়েছে, S35 এখানে কি রয়েছে, S35 রয়েছে। ফেজ ডিএন রেডিও লেভেল, ফেজ ডিএনটা কি হলো P32 দ্বারা রেডিও লেভেল করা হয়েছে। এবার এই ভাইরাসটা যখন তোমার কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে, তো এই ভাইরাসটা ব্যাকটেরিয়ার মধ্যে কি দিচ্ছে এটা আমাদের জানতে হবে। কারণ একটা জীব যখন অন্য জীবে কি জিনিস ট্রান্সফার করে, কোন প্রোটিন ট্রান্সফার করে, না ডিএনএ ট্রান্সফার করে, না আরএনএ ট্রান্সফার করে, সেটা আমাদের জানতে হবে। তো এবার ট্রান্সফার করেছে ওরা কোনো একটা জিনিস, এখানে কিন্তু কিছু ট্রান্সফার করেনি। ওকে, এখানে ট্রান্সফার করেছে ডিএনএ রেডিও লেভেল এন্টার। যেহেতু S35 আছে, তো এই ভাইরাস চলে গেছে। এবার এর মধ্যে কি রয়েছে, শুধুমাত্র ডিএনএ রয়েছে এবং ডিএনএর মধ্যে কে রয়েছে, ফসফেট রয়েছে, সালফার থাকে না। তা একে যখন আমরা রেডিও অ্যাক্টিভ করবো, একে সেন্ট্রিফিউজ করবো, রেডিও অ্যাক্টিভিটি ইন সুপারনেট্যান্ট অংশ দেখতে পাওয়া যাচ্ছে, উপরের অংশতে রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। নো রেডিও অ্যাক্টিভিটি সেল আর ফাউন্ড এন্টার ইন্টু দ্য সেল, নো রেডিও অ্যাক্টিভ সেল এন্টার ইন্টু দ্য ইকোলাই ব্যাকটেরিয়া। Here the radioactive enter into the cell, radioactivity enter into the cell. Phage grown with radioactive sulfur S35 centrifuge করবে radioactive in supernet, এই অংশে radioactivity পাওয়া গেল। এবার বলছে radioactivity found in pellet, এই অংশে radioactivity পাওয়া যাচ্ছে। হলো, এখানে ভালো করে পড়ে নিবে। এখানে কি করা হচ্ছে, ডিএনএ যখন একটা বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে ট্রান্সফার হবে, তখন সেই ডিএনএর মাধ্যমে কি যাচ্ছে, সেখানে ডিএনএ যাচ্ছে না, অন্য ম্যাটেরিয়াল যাচ্ছে। যেহেতু আমরা এখানে রেডিও লেভেল করেছি কাকে, ডিএনএকে, সুতরাং আমরা ওর মধ্যে সেই ডিএনএটাকে পাবো, সেই রেডিও আইসোটোপটাকে আমরা সেখানে পাবো। এরপর চলেছে পরবর্তী কোশ্চেনে, ডিএনএ গঠন, নিউক্লিক অ্যাসিডের গঠন কি কি দিয়ে তৈরি থাকে। চলো আগে আমরা দেখে নিই যে নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি। তো একটা নিউক্লিক অ্যাসিড প্রধানত তোমার যে জিনিসগুলি তৈরি থাকে, প্রথম হচ্ছে কি ডিএনএ। তাহলে ডিএনএর ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, তিনখানা জিনিস পাবো। একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, একটা পাবো ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড থাকার জন্য এর নাম হচ্ছে অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আর একটা পাবো তোমার হচ্ছে নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, রাইবোজ সুগার। তো নাইট্রোজেন বেস আবার আমাদের কি দু রকম রয়েছে, একটা হচ্ছে পিউরিন, একটা পিরিমিডিন, পিউরিন আর পিরিমিডিন। এবার হচ্ছে পিউরিনের মধ্যে কি রয়েছে, অ্যাডেনিন রয়েছে এবং গুয়ানিন রয়েছে, এখানে সাইটোসিন রয়েছে, থাইমিন রয়েছে। অ্যাডেনিনটা দেখতে কেমন হচ্ছে, এখানে সি এন
এটা কমন স্ট্রাকচার অ্যাডেনিনের ক্ষেত্রে, অ্যাডেনিন এবং গুয়ানিনের ক্ষেত্রে কমন স্ট্রাকচার, ওকে। এবং থাইমিন এবং সাইটোসিনের ক্ষেত্রে কিরকম স্ট্রাকচার পাচ্ছি আমরা, সি এন সি এন, ক্লিয়ার। এবার দেখো এখানে বলছে এদের নাম্বারিং হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এখানে নাম্বারিং হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, এরপর আসছে আমরা কিভাবে যে এটার ফসফরিক অ্যাসিডে ঘটে, এই ফসফরিক মানে কি H3PO4, তাহলে ফসফেট O O O also O, this is the phosphoric acid formula, and this is a deoxyribose sugar, oxy group absent, where the 2 number carbon 1 2 3 4 4 5, it has CH2, তাহলে হচ্ছে কি এখানে কি হলো দেখো, এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এখানে হাইড্রোজেন গ্রুপ থাকবে, এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকছে এবং এখানে থাকছে কি হাইড্রোক্সিল গ্রুপ আর হাইড্রোজেন। এবার দেখো বন্ডিং কার মধ্যে হবে, মনে রাখবে যে এর যে 9 নাম্বার কার্বন, সুগারের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনের সঙ্গে বন্ডিং হবে। এটা কোন বন্ড হবে, তো একটা যদি ধরে নাও, এটা ধরে নাও, আচ্ছা দেখো এখানে তাহলে কিভাবে এবার নিউক্লিওসাইড তৈরি হচ্ছে, দেখো প্রথমে নিউক্লিওসাইড তৈরি হওয়ার জন্য কি কি লাগছে, আমাকে একটা রাইবোজ সুগার লাগছে, ডিঅক্সিরাইবোজ সুগার, এখানে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যাবে 1 নম্বর কার্বনে, এবং এখানে হাইড্রোজেন গ্রুপ থাকবে, এখানে হাইড্রক্সিল গ্রুপ থাকবে, এদিকে CH2OH, দিস ইজ নিউক্লিওসাইড, ওকে। যেখানে থাকবে কি রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, ওকে। আবার এর ক্ষেত্রে দেখো এখানে যখন একটা নিউক্লিওটাইড তৈরি হবে তখন কি থাকবে, ও এখানে নাইট্রোজেন বেস থাকবে, H থাকবে, OH, সরি নট OH, H, তারপর হচ্ছে কি CH2O ফসফেট যুক্ত থাকবে। এটা হয়ে গেল তোমার নিউক্লিওটাইড, তাহলে ওটা হলো নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কি তৈরি হলো, নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড। এবার চলো আমরা তৈরি করি একটা ডিএনএ। তো ডিএনএ মানে কি, ডিএনএ হচ্ছে একটা নিউক্লিওটাইডের সমাহার, অর্থাৎ একটা ডিএনএতে কতগুলো বেস পেয়ার থাকে, 6.4 × 10⁹ বেস পেয়ার একটা ডিএনএর মধ্যে থাকে। তাহলে দেখো এখানে আমার জয়েন্ট কীভাবে হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে রাইবোজ সুগারকে আঁকো, এখানে হচ্ছে CH2O ফসফেট গ্রুপ রয়েছে এখানে 5 নাম্বার কার্বনে, অ্যান্ড এখানে O, দেন again this phosphate group এটা আছে here and CH2 O, again phosphate group attached, oxygen, CH2, তাহলে কি হচ্ছে, এই যেখানে ও, এখানে অ্যাডেনিন যুক্ত হলো না, এখানে অ্যাডেনাইন যুক্ত হলো, এখানে যুক্ত হলো কে, ধরো না ও গুয়ানিন যুক্ত হলো, এখানে ও যুক্ত হলো সাইটোসিন যুক্ত হলো, ধরো না, ক্লিয়ার। তাহলে এখানে যে বর্ণ, যে সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসে যে যুক্ত হয় তাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, এই বন্ডটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এবার এটাকে বলা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড, ফসফোডাইস্টার
এ স্টার বন্ড। এবার একইভাবে এবার কি হচ্ছে তাহলে, আর কি থাকছে, এই যে গুয়ানিন তার পার্শ্ববর্তী চেন এর সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে, এটা দুটো যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে 3 ধরনের বন্ড একটা ডিএনএ স্ট্রাকচার তৈরি করতে লাগছে। এবার দেখো এখানে আমরা বলছি ডিএনএ সিনথেসিস সবসময় কি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে হয়। তো 5 প্রাইম বলে দেখো এখানে 1 2 3 4 5। তো শুরু হচ্ছে কোথা থেকে, 5 প্রাইম থেকে শুরু হচ্ছে এবং বাড়ছে কোন থেকে, 3 নম্বরে নতুন নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। আর দেখো 5 থেকে বাড়ছে 3 নম্বর নতুন নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, বলে এটাকে বলা হচ্ছে ডিএনএ সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে বৃদ্ধি পাবে। এবার দেখা গেলো একটা ডিএনএ অ্যান্টি প্যারালাল হওয়ার মানেটা কি। ধরুন এখানে যে আরেকটা চেন হয়, ধরুন এখানে ধরো না এখানে রয়েছে ও, জাস্ট দেখাচ্ছি আমি একটা করে, CH2 ফসফেট। এবার ধরুন এখানে ও ফসফেট ও ফসফেট CH2O, এর সঙ্গে ধরুন উল্টো এখানে ধরুন কি আছে, অ্যাডেনাইন রয়েছে, তো এর সঙ্গে এর যুক্ত হবে। এবার কথা হচ্ছে যে এরা প্যারালাল না হয়ে অ্যান্টি প্যারালাল হচ্ছে কেন, অর্থাৎ একটা ডিএনএ এরকমভাবে সিনথেসিস হবে আর একটা ডিএনএ উল্টোভাবে সিনথেসিস হবে। এর কারণটা কি, এর কারণ হচ্ছে এই যে ফসফেট বন্ড, যদি ধরো না এই সোজাভাবে ডিএনএ সিনথেসিসের জন্য এই ফসফেটটা যদি এখানে থাকতো, তাহলে কি হতো, এর মধ্যে ডিস্টেন্সটা কি হতো, কম হতো। ডিস্টেন্সটা কম হওয়ার ফলে কি নেগেটিভলি চার্জ কি করে, রিপালশন করে, বলে দুটো ডিএনএ পরস্পর থেকে ছুটে যেত। কিন্তু যখন এই ফসফেটটা এখানে অবস্থান করবে, দুটো ফসফেটের মধ্যে ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে রিপালশন হবে না, বলে ডিএনএ স্টেবিলিটি বেড়ে যাবে, ডিএনএ স্থায়িত্বটা বেড়ে যাবে। তাহলে যেখানে কি দেখো পিউরিন বেস, এটার পিউরিন বেস গুয়ানিনের সংকেত, এটা হচ্ছে তোমার অ্যাডেনাইনের সংকেত। গুয়ানিনে কি থাকছে দেখো, এর 6 নম্বর কার্বন একটা কার্বক্সি গ্রুপ থাকছে, আর এখানে তোমার 2 নম্বর কার্বন একটা অ্যামাইনো গ্রুপ থাকছে। এবং এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে এই 6 নম্বর কার্বনের সঙ্গে কি থাকছে, একটা অ্যামাইনো গ্রুপ থাকছে, আর কিছু থাকছে না। এখানে ক্ষেত্রে কি সাইটোসিনে দেখো একটা অ্যামাইনো গ্রুপ থাকছে। তো এই 4 নম্বর আর এই 6 নম্বর কার্বনের মধ্যে কি হবে, একটা বন্ড ফর্মেশন হবে। আবার 1 আর 3, এই যে নাইট্রোজেন আর এই যে 1 নম্বর নাইট্রোজেন, এর মধ্যে একটা তোমার বন্ড ফর্মেশন হবে। আরেকটা হবে কি, এই 2 নম্বর অ্যামোনিয়া আর 2 নম্বর কার্বক্সি গ্রুপ 2 এর মধ্যে তোমার এদের মধ্যে জোড় তৈরি হবে। এর ক্ষেত্রে কি হচ্ছে, এই 6 এবং অ্যামোনিয়া এবং কার্বক্সির মধ্যে হবে, অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে 6 আর 4 এর মধ্যে। আরেকটা হবে এই 2 নম্বর কার্বক্সিল গ্রুপ রয়েছে এবং এই নম্বর 64 এবং 22 এর মধ্যে তোমার তৈরি হবে। এবং এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এই যে 9 নম্বর নাইট্রোজেন রয়েছে, এই 9 নম্বর নাইট্রোজেনটা কার সঙ্গে যুক্ত হবে, এই 1 নম্বর গ্লাইকোসাইডের সঙ্গে যুক্ত হবে। নাইট্রোজেন বেসের 9 নম্বর নাইট্রোজেন বা তোমার হচ্ছে 1 নম্বর, এদের ক্ষেত্রে 1 নম্বর নাইট্রোজেন, অর্থাৎ পিউরিনের ক্ষেত্রে এটা পিউরিনের ক্ষেত্রে 9 নম্বর নাইট্রোজেন, আর পিরিমিডিনের ক্ষেত্রে 1 নম্বর নাইট্রোজেন তোমার 1 নম্বর কার্বন সুগার বন্ডের সঙ্গে যুক্ত হবে, এবং 3টে ফসফেট বন্ড রয়েছে, এটা একটা নিউক্লিওটাইড। বুঝতে পারলে, তাহলে এখানে 3টে ফসফেট রয়েছে। এই যে আমাদের বলি এটিপি একটা নিউক্লিওটাইড, এখান থেকে যখন ফসফেট বেরিয়ে যাচ্ছে তখন কি বলছে, এডিপি বলছি। এবার ফসফেট বেরিয়ে যাচ্ছে তখন কি এএমপি, অ্যাডেনোসিন মনোফসফেট বলছে। আসলে কি দেখো, এটা ধরনের যদি অ্যাডেনিন যুক্ত থাকে নাইট্রোজেন বেস, তাহলে 3টে ফসফেট অ্যাডেনোসিন ট্রাইফসফেট, একটা যদি বেরিয়ে যায় তাহলে কি ডাই হয়ে গেল, আরেকটা বেরিয়ে গেলে কি হলো, মনো হয়ে গেল। এভাবে তোমার তৈরি থাকে। তারপর হচ্ছে কি, এই যে ডিএনএ দেখো কিভাবে গঠন হচ্ছে, এখানে দেখো এর 6 নম্বর এর 4 নম্বর, 6 নম্বর আর 4 নম্বরের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি। এর মধ্যে কি হচ্ছে, 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। এটা অ্যাডেনিনের ক্ষেত্রে, তাহলে অ্যাডেনিনের ক্ষেত্রে 64 আর 13 মনে রাখবে হলো। গুয়ান সাইটোসিনের মধ্যে দেখো 6 আর 4 64, 1 আর 3 13, আর 2 আর 2 এর মধ্যে 22, এগুলো মনে রাখবে কিন্তু 64 13 22, আর এখানে 64 13। এবার দেখো এদের মধ্যে যে বন্ডগুলো ফর্মেশন হচ্ছে, দেখো একটা হচ্ছে এই যে 5 প্রাইম, এই যে 5 প্রাইম মনে রাখো, 5 প্রাইম কোন দিকে যাচ্ছে, 3 প্রাইমের দিকে তৈরি হচ্ছে। দেখো 3 নম্বরে যুক্ত হচ্ছে নতুন নতুন ফসফেট গ্রুপ, সুতরাং এটাকে বলা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড। তাহলে একটা তোমার নিউক্লিওটাইডকে কিনে তৈরি,
নিউক্লিওটাইড তৈরি হচ্ছে তোমার কি কি নিয়ে, একটা ফসফেট, একটা নাইট্রোজেন বেস, একটা রাইবোজ সুগার, এবং তারা 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যাচ্ছে। ঠিক উল্টো হবে, একই দিকে দেখো 5 প্রাইম টু 3 প্রাইম উল্টো দিকে যাচ্ছে, যার ফলে এই ফসফেট আর এই ফসফেটের মধ্যে ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে, এবং ডিস্টেন্সটা মেনটেন হওয়ার জন্য নেগেটিভ নেগেটিভ চার্জ রিপালশন হয় না বলে ডিএনএ স্থায়ী হয়। আরেকটা জিনিস কি হয়, এখানে যে নাইট্রোজেন বেসগুলোর মধ্যে বন্ডিং ফরমেশন ভালো হচ্ছে, যদি এটা এদিকে হতো তাহলে এই বেসটা এই পাশের বেসের সঙ্গে এই পাশের বেসের সঙ্গে যুক্ত হতো। ওকে, উল্টো দিকে থাকার ফলে দুটো বেস একই দিকে চলে আসছে বলে ডিএনএ স্টেবল হচ্ছে এক্ষেত্রে। তো এই যে ডিএনএটা দেখলে, এই ডিএনএর মধ্যে এই যে এটা ব্যাস, এই ব্যাসটা হচ্ছে কত 20 অ্যাংস্ট্রং, 20 অ্যাংস্ট্রং এদের ব্যাস হচ্ছে। এবং এই যে একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইড পরস্পরের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে জানো, 3.4 ন্যানোমিটার। ওকে, 3.4 ন্যানোমিটার হচ্ছে। এবং এই যে মেজর গ্রুপস আর মাইনর, এটাকে বলা হয় মেজর গ্রুপ, দেখো অনেকটা গভীর, ওই জন্য নাম হচ্ছে মেজর গ্রুপস। এটা কম গভীর বলে মাইনর গ্রুপস বলা হয়। একটা মেজর এবং একটা মাইনর গ্রুপস নিয়ে কি হচ্ছে, একটা কমপ্লিট টার্ন হয়, একটা কমপ্লিট প্যাচ হয়। এই প্যাচটাকে দূরত্ব হচ্ছে কত, এই প্যাচটার দূরত্ব হচ্ছে তোমার 34 অ্যাংস্ট্রং, 34 অ্যাংস্ট্রং বা 3.4 অর 3.4 ন্যানোমিটার হলো। এবার হচ্ছে দুটো নাইট্রোজেন বেসের মধ্যে দূরত্ব হচ্ছে কত, এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং অর 0.34 ন্যানোমিটার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে একটা নাইট্রোজেন বেসের মধ্যে একটা কমপ্লিট টার্ন, একটা কমপ্লিট প্যাচের মধ্যে কতগুলো থাকছে, 10খানা নাইট্রোজেন বেস পেয়ার থাকছে, এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3.4 ন্যানোমিটার। নেক্সট হচ্ছে দেখো ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। ডিএনএ ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচারে কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে এটা এই ডিএনএ ডাবল হেলিক্যাল তৈরি হচ্ছে, ডাবল হেলিক্যাল মানে দুটো যে টার্ন, একটা এটা একটা এবং এটা দুটো হেলিক্স নিয়ে তৈরি হচ্ছে তোমার একটা ডিএনএ। তো ডিএনএ হেলিক্সে কি থাকছে, একটা রাইবোজ সুগার থাকছে, একটা ফসফেট থাকছে, আবার একটা রাইবোজ সুগার থাকছে, ফসফেট থাকছে, রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে কি যুক্ত থাকছে, এখানে নাইট্রোজেন বেস যুক্ত থাকছে, নাইট্রোজেন বেসগুলো যুক্ত থাকছে। তাহলে দেখো ইন ডিএনএ মলিকুল এ রাইট হ্যান্ডেড, তো ডিএনএ মলিকুলটাকে এক ধরনের মানে হচ্ছে এটা ডানাভর্তি, ডানাভর্তি, রাইট হ্যান্ডেড মানে হচ্ছে ডানভর্তি। ডাবল হেলিক্স মেড আপ এ সিরিজ অফ স্ট্র্যান্ড পলিনিউক্লিওটাইড স্পাইরাল, পলি অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হলে পলিনিউক্লিওটাইড বলা হয়, স্পাইরাল মানে কুণ্ডলী আকৃতি ভাবে, অ্যান্ড টুইস্টেড অ্যালং করসপন্ড দ্য টু স্ট্র্যান্ডস অফ আরএনএ ইজ অপোজিং ডাইরেকশন। তো একটা আরএনএ স্ট্র্যান্ড দেখো, সবুজটা দেখো, সবুজটা যে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে এসছে, আবার নীলটা দেখো 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে গিয়েছে। দ্য সুগার ফসফেট ব্যাকবোন রিমেইন অন দ্য এক্সটেরিয়র, সুগার এবং ফসফেট দেখো, সুগার এটা সুগার এবং ফসফেট এটা কোথা দিকে হচ্ছে, বাইরের দিকে থাকছে, এবং নাইট্রোজেন বেসটা কোথায় থাকছে, ভেতরের দিকে থাকছে। তারপরে দ্য টু সিরিজ আর কেপ্ট টুগেদার বাই হাইড্রোজেন বন্ড, এই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে কি রয়েছে, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একটা চেন আরেকটা চেনের সঙ্গে যুক্ত থাকছে। অ্যাডেনাইন এই যে দেখো এটা হচ্ছে কি, গুয়ানিন সাইটোসিন পরস্পরের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড যুক্ত থাকবে, এবং অ্যাডেনিন এবং থাইমিন পরস্পরের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ড যুক্ত থাকবে। দ্য বেস সিকোয়েন্স ভ্যারিজ থ্রু আর পলিনিউক্লিওটাইড চেইন, এই চেন সিকোয়েন্স ক্যারি জেনেটিক ইনফরমেশন। এবার এই যে ডিএনএ চেন, এই চেনটা কি করছে, একটা জিনকে বহন করে, জিন মানে কি একটা প্রোটিনের সংকেতকে বহন করছে। এবার মনে কার্গফস রুল কি বলছে, কার্গফস রুল বলছে অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইজ ইকুয়াল টু সাইটোসিন প্লাস থাইমিন, বা বলছে অ্যাডেনিন প্লাস গুয়ানিন বাই সাইটোসিন প্লাস থাইমিন ইজ ইকুয়াল টু 1। ও বলতে আছে একটা চেনের মধ্যে যতটা অ্যাডেনিন থাকবে, অপর চেন ততটাই গুয়ানিন থাকবে, মানে একটা চেনে যতগুলো পিউরিন থাকবে, অপর চেনে ঠিক ততটি পিরিমিডিন থাকবে। ডাবল হেলিক্সের ক্ষেত্রে মনে রাখবে একটা চেনে যতগুলো পিউরিন থাকবে মানে অ্যাডেনিন বা গুয়ানিন থাকবে, অপর চেনে ঠিক ততগুলোই সাইটোসিন থাইমিন থাকবে। উদাহরণস্বরূপ বলি, ধরুন না বলছে একটা ডাবল হেলিক্স মডেলে অ্যাডেনিনের কনসেন্ট্রেশন আছে 20% এবং থাইমিন রয়েছে 25%। যখনই এরকম কথা বলবে তখন বুঝতে হবে যে এটা ডাবল স্ট্যান্ডার্ড না, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। কারণ এখানে বলতে কি অ্যাডেনিন যদি 20% থাকে তাহলে থাইমিন অবশ্যই 20% থাকবে, গুয়ানিন যদি তোমার 5% থাকে সাইটোসিন অবশ্যই 5% থাকবে। বুঝতে পারলে? তাহলে যতগুলো পিউরিন থাকবে ঠিক ততগুলোই পিরিমিডিন থাকবে। এবং একটা ডিএনএর যে ব্যাস সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রং হয়, এবং একটা কমপ্লিট টার্ন
একটা কমপ্লিট প্যাচ, যেখানে এই প্যাচ থেকে প্যাচ কমপ্লিট প্যাচ, একটা মেজর গ্রুপস থাকছে, একটা মাইনর গ্রুপস থাকছে। তো একটা কমপ্লিট টার্নে টোটাল 10খানা নাইট্রোজেন বেস পেয়ার থাকবে, এটাকে বেস পেয়ার বলা হয়। যে ধরনের গুয়ানিন হাইড্রোজেন যুক্ত আছে, এটা একটা বেস পেয়ার, বেস মানে নাইট্রোজেন বেস, পেয়ার মানে জোড়া। এবার এই বেস পেয়ারগুলো 10টা, তাহলে একটা কমপ্লিট টার্নের মধ্যে কত 10টা নাইট্রোজেন বেস পেয়ার থাকছে, এবং প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 10 × 3.4 তাহলে হলো 34 অ্যাংস্ট্রম, অর্থাৎ একটা কমপ্লিট টার্নের দৈর্ঘ্য হচ্ছে কত 34 অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে তোমার ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট চলে যাও, ডিএনএ কতগুলো টাইপ রয়েছে? ডিএনএ 3 ধরনের হয়, একটা হচ্ছে আলফা ফর্ম, বিটা ফর্ম এবং বা এ ফর্ম, বি ফর্ম, জেড ফর্ম। এবার এ আর বি ফর্ম এই দুটো ডিএনএ কি হয়, এটা জীবের শরীরের মধ্যে আর্দ্রতা এবং সল্ট কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে এ থেকে বিতে হয়, আর বি থেকে এতে হয়, এরকমভাবে চেঞ্জ ওরা হতেই থাকে। আর জেড ডিএনএ, জেড ফর্ম অফ ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণাবর্তী অর্থাৎ বামাবর্তী ডিএনএ, লেফট হ্যান্ডেড বামাবর্তী ডিএনএ, এটা হচ্ছে বামাবর্তী ডিএনএ। এই ডিএনএটা নর্মালি পাওয়া যায় না, এটা পাওয়া যায় কোথায়, এটা পাওয়া যায় আর্কিও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর্কিও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ডিএনএ অনেক বেশি স্টেবল হয়, কিন্তু এ আর বি ডিএনএ হচ্ছে আনস্টেবল ডিএনএ, এটা আমাদের নর্মাল জীবের মধ্যেই পাওয়া যায়। তো দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে এ ডিএনএটা কি হচ্ছে, এ ডিএনএটা প্রশস্ত অনেক বেশি কিন্তু লম্বা কম, কিন্তু বি ডিএনএটা মাঝামাঝি। আর জেড ফর্ম যে ডিএনএ আছে সেটা হচ্ছে কি এর প্রশস্ততা 20, এই যে ব্যাসটা এটা খুব কম। ওকে, এখানে দেখো এদের একটা নাইট্রোজেন বেস পেয়ার, একটা কমপ্লিট টার্ন, যেটাকে আমরা বলি মেজর গ্রুপস, এই যে একটা মেজর গ্রুপস এর মধ্যে এটা হচ্ছে কমপ্লিট টার্ন। এই কমপ্লিট টার্নের মধ্যে বেস পেয়ার থাকবে কত 11টা, কিন্তু এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে বেস পেয়ার থাকবে কত 10খানা। এর ক্ষেত্রে আবার বেস পেয়ার থাকবে তোমার কতগুলো, এটা যেহেতু সংকীর্ণ তাই লম্বা বেশি হওয়ার জন্য এখানে 12টা থাকছে, বুঝতে পারলে। তারপর কি হচ্ছে হেলিক্যাল ডায়ামিটার অর্থাৎ প্রশস্ততা, বলছে কি হেলিক্যাল ডায়ামিটার 2.6 ন্যানোমিটার। ওকে, এর ক্ষেত্রে হচ্ছে 2.6 ডায়ামিটার কত হচ্ছে 2.6, এখানে 2, এটা হচ্ছে 1.8। এই হেলিক্যাল লেন্থ, হেলিক্সের লেন্থটা কত হচ্ছে 2.6, এখানে 3.4 এবং 3.7। শেপ, এটা হচ্ছে ব্রডেস্ট অর্থাৎ প্রশস্ত বেশি হয়, এর ক্ষেত্রে কি হচ্ছে মাঝামাঝি প্রকৃতির, এটা হচ্ছে সংকীর্ণ। এদের মেজর গ্রুপসটা অনেকটাই প্রশস্ত এবং ডিপ, কিন্তু এদের মেজর গ্রুপটা কি হচ্ছে অতটা প্রশস্ত না কিন্তু ডিপ রয়েছে, এদের ক্ষেত্রে প্রশস্ত না আবার ডিপও না, ফ্ল্যাট। এদের ক্ষেত্রে মাইনর গ্রুপস হচ্ছে কি ন্যারো শ্যালো, এবং এর ক্ষেত্রে ব্রড শ্যালো, ন্যারো ডিপ। এরপরে চলে আসছে ফাংশন অফ ডিএনএ। ফাংশন কি, ডিএনএ হচ্ছে অত্যাধিক স্থায়ী। কেন ডিএনএ স্থায়ী হলো? এক হচ্ছে ডিএনএ অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার, যার ফলে ফসফেট বন্ডগুলো পরস্পর দূরে থাকে বলে তাদের মধ্যে ভেঙে পড়ে না। নাম্বার 2 হচ্ছে কি যে ডিএনএর মধ্যে কি থাকে, অ্যাডেনিন থাইমিনের মধ্যে 2টো হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিনের মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড থাকছে, এটা স্টেবিলিটি প্রদান করছে ডিএনএকে। এবং এই ডিএনএ স্টেবল হওয়ার জন্য কি হচ্ছে ডিএনএ মানে তোমার জেনেটিক বস্তু হিসেবে কাজ করছে এবং এতে সহজে মিউটেশন ঘটে না। ওকে, তো ইট ইজ স্টেবল অ্যান্ড ক্যাপাবল অফ স্টোরিং জেনেটিক এবং এটা জেনেটিক জিনগত তথ্য, বংশগত তথ্যকে বহন করছে, এটা একজন থেকে পরবর্তী জনতে নিয়ে আসছেন। বলছে সো ইট সার্ভস দ্য ফাংশন অফ বিং জেনেটিক মেটেরিয়াল ইন অর্গানিজম এক্সেপ্ট, কিছু কিছু এক্সেপ্ট কি রয়েছে, যেমন আরএনএ ভাইরাস রয়েছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম সার্স ভাইরাস, বা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম মার্স ভাইরাস, কোভিড-19, ডেঙ্গু ভাইরাস, হেপাটাইটিস সি, হেপাটাইটিস সি, এদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু কাজ করে। ইট আন্ডারগোজ রেপ্লিকেশন, এটা অটোক্যাটালাইটিক এফেক্ট রয়েছে বলে এরা কি নিজের প্রতিলিপি গঠন করতে পারে এবং এদের মধ্যে মিউটেশন হয়, যেটা আমাদের অভিযোজনে সাহায্য করে এবং স্পেসিয়েশন অর্থাৎ নতুন প্রজাতি তৈরি হতে সাহায্য করে। ইট ক্যান কম্বাইন উইথ পজিটিভলি চার্জ হিস্টোন প্রোটিন অ্যান্ড ক্যান বি প্যাকড, যেহেতু ডিএনএ নেগেটিভলি চার্জ এবং এটা কম্বাইনলি প্যাকড হচ্ছে পজিটিভ চার্জের সঙ্গে যুক্ত হয়ে প্যাকেজিং হচ্ছে। ইট কোডস ফর প্রোটিন অ্যান্ড অ্যালাউজ দ্য ফরমেশন অফ পলিপেপটাইড, অর্থাৎ এটা বিভিন্ন প্রোটিনের সংকেত বহন করে এবং পরবর্তীতে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। নেক্সট হচ্ছে ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকেজিং মানে হচ্ছে আমাদের ধরে নাও আমাদের নিউক্লিয়াসের সাইজ কত 4 × 10⁻14 মিটার -14 মিটার ইনসাইড। তো এত ছোট সাইজ, এটা মাইক্রোস্কোপের সাহায্যে সঠিক ভালোভাবে দেখতে পাওয়া যায় না, তার মধ্যে 2.5 থেকে 3 মিটার ডিএনএ ঢুকে আছে। অর্থাৎ আমাদের যদি
সারা শরীরের সমস্ত ডিএনএকে যদি লম্বা করা হয় তো এখান থেকে সূর্য 250 বার যাতায়াত করলে যতটা পথ হবে ঠিক ততটা পথ, এতটা ডিএনএ আমাদের থাকে। এতটা ডিএনএ তাহলে একটা কোষে যেমন খালি চোখে দেখতে পাই না, তার নিউক্লিয়াস এত ছোট, তার মধ্যে 2.5 মিটারের ডিএনএ রয়েছে, কীভাবে থাকবে? তোমরা দেখেছো উল বল, দেখেছো উলের বল, যেখানে কি অনেক উল পেঁচিয়ে অবস্থান করে, সেরকমভাবে একইভাবে আমাদের এই ডিএনএটা তৈরি থাকে, যেখানে কি হচ্ছে যে সেটা পেঁচিয়ে অবস্থান করে, যখন প্রয়োজন হয় তখন সেটা খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। দেখো কিভাবে হচ্ছে। প্রথমে নিউক্লিয়াসের মধ্যে এই যে ক্রোমোজোম, যেটা একটা সেন্ট্রোমিয়ার দিয়ে দুটো ক্রোম্যাটিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, তার সাইজ দেখো, তার সাইজ হচ্ছে তোমার 1400 ন্যানোমিটার। এবার ও যদি একটা ছোট্ট অংশকে আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ওটা কি হচ্ছে, এরকম পেঁচিয়ে অবস্থান, কনডেন্স সেকশন অফ ক্রোমোজোম পেঁচিয়ে অবস্থান করে ঘনভাবে, সেটা হচ্ছে 700 ন্যানোমিটার। ওকে যদি আরও ম্যাগনিফাই করি তাহলে দেখতে পাবো যে ওর মধ্যে সুতোর মতো অংশ, সেকশন অফ ক্রোমোজোমস ইন এক্সটেন্ডেড ফর্ম, শুধু 300 ন্যানোমিটার আসছে। তারপরে যদি আরও ভালোভাবে দেখতে পাওয়া যায় তাহলে কি হচ্ছে, দেখা যাবে এরকম পেঁচিয়ে অবস্থান করছে। কিছু পেঁচিয়ে আছে, এরকম একটা গোল রয়েছে এবং এই গোলের চারিদিকে ডিএনএগুলো পেঁচিয়ে অবস্থান করছে, এইভাবে তোমার পেঁচিয়ে অবস্থান করছে। তাহলে এই গোলটা কি, ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ, এবং এই গোলের মধ্যে রয়েছে কি পজিটিভলি চার্জ তোমার H2A হিস্টোন প্রোটিন, H2A, H2B, H3 এবং H4। এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভলি চার্জ। নেগেটিভ এবং পজিটিভের মধ্যে কি হচ্ছে, তাহলে এই ডিএনএটা এটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমের চারিদিকে পেঁচিয়ে অবস্থান, কতটা পেঁচিয়ে থাকছে, মোটামুটি এর চারিদিকে 146 বেস পেয়ার, আবার বাইরের দিকে থাকছে 64 বেস পেয়ার, টোটাল 200 বেস পেয়ার ডিএনএ একটা নিউক্লিওজোমের চারিদিকে পেঁচিয়ে অবস্থান করছে, এই যে এগুলো নিউক্লিওজোম। এবং ওটাকে যখন আরও ম্যাগনিফাই করছি আমরা, তখন সেখানে পাচ্ছি এরকম একটা ডিএনএর সাইজ 2 ন্যানোমিটার। একটা 2 ন্যানোমিটারের ডিএনএ তৈরি হচ্ছে, যেটা তোমার ক্রোমোজোম 1400 ন্যানোমিটার ক্রোমোজোমের মধ্যে একটা ছোট্ট পার্ট। তো এই যে তোমার এত ছোট, এত 2 ন্যানোমিটার ডিএনএ, 1400 ন্যানোমিটার ক্রোমোজোম কার মধ্যে থাকছে, একটা নিউক্লিয়াসের মধ্যে থাকছে। এই ছোট্ট জায়গাতে বেশি থাকার জন্য সেটাকে করছি আমরা প্যাকেজিং বলছে, এটা সোলিনয়েড মডেল বা এই মডেল বলছে। দেখো, রজার কর্নবার্গ 1974 রিপোর্টেড দ্যাট ক্রোমোজোম ইজ মেড আপ অফ ডিএনএ, ক্রোমোজোম কি, ডিএনএ অ্যান্ড প্রোটিন। তার রজার কর্নবার্গ 1974 খ্রিস্টাব্দে বললো যে ডিএনএ কি দিয়ে তৈরি থাকবে, ক্রোমোজোম কি দিয়ে থাকছে, ডিএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি থাকছে। The organization of DNA is much more complex in eukaryotes because eukaryotic DNA are large in size and they produce different type of gene, so much more complex. Each chromosome contains single DNA molecule. Single প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে কি থাকছে, একটা ডিএনএ মলিকিউল থাকছে, extending from one end of the chromosome to the other end. DNA molecule is coiled. তাহলে একটা যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে একটাই ডিএনএ থাকবে, যেটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকবে। ডিএনএ মলিকিউল ইজ কয়েলড অ্যান্ড ফোল্ডেড মেনি টাইমস। এই যে প্যাঁচানো অবস্থা রয়েছে, এই প্যাঁচানোগুলো কি কয়েলড থাকছে, প্যাঁচানো থাকছে এবং অনেকবার রিপিট হয়ে প্যাঁচানো থাকছে। তারা বলছে কি ফর্মিং এ ক্রোম্যাটিন, এবং এই পেঁচিয়ে অবস্থান করে কি তৈরি করছে, ক্রোম্যাটিন তৈরি করছে তারা, হুইচ কন্টেন রাফলি ইকুয়াল অ্যামাউন্টস অফ ডিএনএ এবং প্রোটিন। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে, মানে কন্ডেন্সিভ coiled structure that is called DNA এবং থাকছে প্রোটিন থাকছে। তো why is DNA packaging required, কেন ডিএনএটা প্যাকেজ হওয়ার দরকার আছে, বলছে the length of DNA 3 মিটার, 2.5 to 3 মিটার, it that need to be accommodate within the nucleus, যেটা নিউক্লিয়াসের মধ্যে ঢুকে থাকতে হবে। যা নিউক্লিয়াসের সাইজ কত, 4 × 10⁻⁴ মিটার in size. In order to fit in the 3 meter DNA molecule in the nucleus, it needs to be packed into an extremely complex and compact structure. তাহলে একটা 3 মিটার ডিএনএ কে একটা 4 × 10⁻⁴ মিটার এর মধ্যে, মানে নিউক্লিয়াসের মধ্যে সাজাতে গেলে কি লাগবে, নিউক্লিয়ার ডিএনএটা প্রচণ্ড কনডেন্স এবং কম্প্যাক্ট ফর্মে তাকে থাকতে হবে। তারা বলছে ডিউরিং দিস ইনিশিয়াল স্টেজ অফ ডিএনএ প্যাকেজিং, ডিএনএ ইজ রিডিউস টু অ্যান 11 ন্যানোমিটার ফাইবার, 11 ন্যানোমিটার ফাইবার, এইটাকে বলা হচ্ছে 11 ন্যানোমিটার ফাইবারে তোমার প্যাকেজ থাকছে। দ্যাট
ডিনোটস অ্যাপ্রক্সিমেটলি 5 to 6 ফোল্ড অফ কম্প্যাকশন, মানে এটা কি 5 থেকে 6টা ফোল্ড, এই দেখো 1 2 3 4 এরকমভাবে 5-6টা ফোল্ডে প্যাক থাকছে। তো ডিএনএ প্যাকেজিংয়ের 3টে পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কি প্রথম হচ্ছে নিউক্লিওজোম তৈরি করা, তারপর সোলেনয়েড ফাইবার তৈরি করা, তারপরে তোমার হচ্ছে স্ক্যাফোল্ড লুপ ক্রোমাটিড ক্রোমোজোম তৈরি করা। দেখা যাক, চলো দেখা যাক। প্রথমে হচ্ছে ডিএনএ প্যাকেজিংয়ের প্রথম ধাপ। দেখো এটা হচ্ছে ডিএনএ, এই ডিএনএটা কি হচ্ছে নেগেটিভলি চার্জ, এটি হিস্টোন যারা হচ্ছে পজিটিভলি চার্জ। তো এবার এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ পরস্পরের সঙ্গে বেঁচে আকর্ষণ করায় এরা টাইটলি কি থাকছে, এই হিস্টোনের চারিদিকে পেঁচিয়ে অবস্থান করছে। কতটা পেঁচিয়ে অবস্থান করছে, হিস্টোনের চারিদিকে 166টা বেস পেয়ার থাকছে, এবং এরকম আরেকটা রাউন্ডের মধ্যবর্তী যে H1 প্রোটিন রয়েছে এটা থাকছে, এখানে থাকছে কত 64 বেস পেয়ার, টোটাল 200 বেস পেয়ার পেঁচিয়ে অবস্থান করছে। So the DNA double helix is packaged into a so-called nucleosome. It is called nucleosome. Sets of about 200 base pair of the DNA are wound round a nucleus of 8. Nucleus of 8. 8 মানে এই যে S2, S2B, S3 and S4 এই চারটে হিস্টোন প্রোটিন ডবল করে এখানে রয়েছে, 8টাকে ঘিরে অবস্থান করছে। Due to their amino acid composition in the histone protein are positively charged. The histone proteins are positively charged, but they can be modified by enzymes so that their total charges changes. The certain class of enzyme, histone acetyl transferase, cause acetyl moieties to be attached, thereby neutralizing the intrinsic charge of the histone. The negatively charged and positively charged, and also this histone acetyl transferase attach acetyl group to the histone protein, so their charge become neutral. Another class of enzyme, histone deacetylase, can remove these acetyl moieties again and therefore restore the positive intrinsic charge of the histone. Since the component of the DNA, the nucleotides are negatively charged, so this charge is neutralized by histone acetyl transferase by adding the acetyl group. But another enzyme, histone deacetylase, remove this acetyl group, so again positive and negative charge established. DNA can be further packaged by forming coil of nucleosome called chromatin fiber. These fibers are condensed into chromosome during mitosis. Okay, means this is chromatid and this is within the chromatid the chromosome are passed like this. Most of the time DNA is loosely packed. Loosely packed area means the active region of the DNA, and tightly packed region means the inactive part or heterochromatin part of the DNA. Second, occur as a nucleosome and the linker DNA between. This is nucleosome, and this is another nucleosome. And within this nucleosome, linker DNA present. Okay, so here in the 146 base pair, and here 64 base pair, so total 200 base pair of DNA are packaged. Okay, so one nucleosome is another nucleosome tightly packed is called linker DNA. In the third level of packaging, a variety of fibrous protein is used. The DNA packaging এর জন্য কি হচ্ছে, বিভিন্ন ধরনের ফাইব্রাস প্রোটিন, এদেরকে কোহেশন প্রোটিন বলা হয়। কোহেশন প্রোটিনগুলো কি করছে, অ্যান্ড এই নিউক্লিওজোম আরেকটা নিউক্লিওজোম, এই নিউক্লিওজোমের অংশগুলোকে পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করতে সাহায্য, পাশাপাশি অবস্থান করতে সাহায্য করছে। কোহেশন মানে কোহেসিভ, আঠালো মতো প্রোটিন। The connection between the sister chromatid is closest in the region called centromere, মানে ক্রোমোজোমের স্ট্রাকচারের কথাটা বলছে, যে এরকম ভাবে দুটো ক্রোমাটিড, এবং এই ক্রোমাটিড এই দুটো হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এটা সিস্টার ক্রোমাটিড, এটা হচ্ছে সেন্ট্রোজোম। ওকে, এর মধ্যে কি রয়েছে, ডিএনএ গুলো প্যাকেজিং অবস্থায় প্রচন্ড কনডেন্স অ্যান্ড কম্প্যাক্ট স্ট্রাকচার হিসেবে এখানে আছে। হলো, এবার এরা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে কার দ্বারা, সেন্ট্রোমিয়ার দ্বারা। সেন্ট্রোমেরিক রিজিয়নটা কি হচ্ছে, হাইলি কনডেন্স। তোমাকে কি বললাম, কনডেন্স যে পার্টটা থাকবে, ডিএনএ যে পার্টটা কনডেন্সড এবং কম্প্যাক্ট অবস্থায় থাকবে, সেটা হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন রিজন। ওটা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন হওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা হেটারোক্রোমাটিন। কিন্তু যেটা তোমার লুজলি অ্যারেঞ্জ থাকবে, সেটা
সেটা হচ্ছে তোমার ইউক্রোম্যাটিন, যেটা ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ বা যেখানে সক্রিয় জিনগুলো থাকবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ the third level of packaging the cohesion protein. This is the chromosome, and within the chromosome each chromatid contain like a spiral structure. First, okay, the 30 nanometer fiber is further tightly coiled to form a chromosome. Okay, 30 nanometer. First, DNA wrap around the nucleosome like beads on strings. The first DNA around the nucleosome tightly packaged and produce bead on string. Complete. This is H1 protein. This is core histone protein. 2. A chromatosome, a nucleosome with H1 histone. So what is chromatosome? When this histone 1 and this is histone H2A, H2B, H3 and H4, and this is H1. Clear? So H1 containing nucleosome is called chromatosome. Third, the nucleosome fold up produce 30 nanometer fiber. So each nucleosome wrapped by DNA. Okay. Then fourth, the 30 nanometer fiber then forms loop averaging 300 nanometer in length. 300 nanometer length produced. Then 250 nanometer, 300 nanometer fiber are now compressed and folded, producing 250 nanometer wide fiber. This is open part. This is open to fold. This is open part. This is folded part. Okay, and this 30 nanometer fiber tightly coiled to form a chromosome. So huge size of DNA, 2.5 meter or 3 meter DNA tightly packed within the chromosome. This is the nucleus packaging. The RNA structure, DNA and RNA structure are same. The difference is, in case of RNA, the uracil is present, and in case of DNA deoxyribonucleic acid means 2 number carbon, oxy group absent. But in RNA structure, the 2 number carbon of sugar, oxy group is present. Oxy group is present. It is more polar and unstable structure. RNA is more polar and unstable due to this hydroxyl group, but DNA more stable because there is no polar group into prime region. Clear? And RNA is a single stranded structure. The three difference from DNA. First one is thymine. In case of thymine, uracil present. Number 2, in case of ribose sugar, 2 number carbon contain hydroxyl group, not hydrogen group, and it is single stranded. This is the three basic difference from DNA. mRNA, messenger RNA. The first mRNA that produced from DNA is called messenger RNA. The messenger RNA contains some structure. This is the messenger RNA. This is 5' poly A tail. The poly A tail means 200 to 250 adenine attached in the 3' end with the adenine polyadenyl polymerase. Poly A polymerase enzyme. Poly A polymerase enzyme. Okay, and 5' region contain 7-methyl guanosine. 7-methyl guanosine cap. Cap means catabolic activator protein. Then contain 5' UTR region, 3' UTR. UTR means untranslated region. Means this is the compact and condensed and repetitive sequence of mRNA. Okay, repetitive sequence. So they are transcriptionally inactive. They maintain the stability of mRNA, and this is called open reading frame, or the active genes which are transcript and translate to produce protein are present in this open reading frame region. Okay, it is monocystonic. It may be monocystonic or polycystonic. In case of eukaryotes, ORF contain only one gene, that is called monocystonic. But in case of prokaryotes, the ORF contain more than one gene. This is called polycystonic gene. Okay. Next, the tRNA. tRNA is called adapter RNA. Why adapter RNA? Because this is the mRNA. This is mRNA. This mRNA contain code, and the anticode
present in the anticodon region of the tRNA. Okay, and they carry a specific amino acid during the translation time. So it is called adapter tRNA. So this tRNA is a clover leaf model, okay, and they contain D loop, T-side loop, variable loop, anticodon loop, and acceptor arm. Here, in acceptor arm, 3-AAC, the 3' hydroxyl group contain AAC that bind with amino acid. The amino acid synthase binding loop, 8-12 nucleotide loop, D loop, and the T-side C loop, ribosomal binding loop is T-side loop, and amino acid synthase binding loop is called DHE loop, and this is the anticodon loop. This anticodon loop contain bind with codon region of the mRNA. Next, ribosomal RNA. This ribosomal RNA is made to produce ribosome. The ribosome is two types, prokaryotic ribosome and eukaryotic ribosome. The prokaryotic ribosome and eukaryotic ribosome has two subunits. In case of 70S ribosomal subunit, there are 30S and 50S. S means Sedberg unit. S means Sedberg. S-E-D-V-E-R-G, Sedberg unit. What is the meaning of S? S means sedimentation coefficient. Sedimentation coefficient. That means if you take ribosome or other cell organelles and taken it in the centrifuge tube, then it rotates in high gravitational force. The ribosome start to sediment in the pellet region. Okay, the rate of sedimentation is called S. Okay, इसलिए that is 70S. S means sedimentation coefficient rate. Okay, so there are two subunits, 50S and 30S. Okay, so 30S subunit made by 16S ribosome, 16S ribosomal RNA and protein, and 50S ribosomal subunit contain 23S ribosomal RNA and 5S ribosomal RNA. The 80S ribosome contain 40S ribosomal subunit and 60S ribosomal subunit. The 40S ribosomal subunit contain 18S ribosomal RNA and 28S, 5S and 5S ribosomal RNA with protein. Okay, this 16S ribosomal RNA is required to determine the evolutionary relationship among organisms. Okay. Next question: what is the function of RNA? The RNA function facilitates the translation of DNA into protein. The DNA within DNA, the code present, that code transfer into mRNA, mRNA then protein. Function as an adapter molecule. tRNA act as an adapter. Okay, it combine with different amino acid and binds with the codon region of the mRNA. Serve as messenger between DNA and ribosome. Okay, the mRNA act as a messenger that bear the code that present in the DNA and transfer it to the next protein level. They are a carrier of genetic information. Okay, the mRNA is the carrier of genetic information. Promotes the ribosome to choose the right amino acid. The tRNA choose the right amino acid and it taken it to the mRNA, and with the help of ribosome produce protein. The prime function of the RNA protein synthesis. The major function of RNA, ribosomal RNA produce mRNA produced from DNA, ribosomal RNA and tRNA produced from nuclear organizer region NOR. Okay, moreover, mRNA are now used to develop new categories of medicine. mRNA have made the formation of cDNA library. cDNA means synthetic DNA that sequence are known produced from mRNA. Ribosome, RNA act as when RNA act as enzyme is called ribozymes, can help suppress the expression of specific mRNA by cleaving them out without relying on the host machinery. That means if one organism affects another organism, the pathogen organism mRNA is inhibited by ribozyme.
Artificial antisense RNA are capable of arresting protein synthesis by binding with the mRNA. Artificial antisense means, sense means codon, okay? Antisense means against codon sequence, are used to combine with mRNA and stop the protein synthesis. So this is the end of this video. If you like it, please share and subscribe. And if you have any problem, যদি তোমাদের কোনো সমস্যা হয় ডিএনএ আরএনএ প্রোটিন বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কোয়েশ্চেন করে বলতে পারো। থ্যাংক ইউ।